আনকোয়ালিফাইড জ্ঞানে আবার স্বাগতম। আমার সাথে রয়েছে আজ সৌরভ মিত্র। আমরা একটা টেস্টিং পডকাস্ট সিরিজ করছি যাতে আমরা ডে বাই ডে বেটার হতে পারি এবং যাতে আমাদের কথা বলার অভ্যেস, ক্যামেরাকে ফেস করা, লাইট এবং আর কি কি জিনিস লাগবে সেগুলো আমরা জানার জন্যই একটা কন্টিনিউ রাখছি। তো প্রথমেই আলাপ করে দেবো, সৌরভ মিত্র আমার খুবই ছোটবেলা তো নয়, বড়বেলার বন্ধু। খুব অ্যাক্সিডেন্টালি আলাপ হয়েছে এবং হয় না কিছু কিছু আলাপ যেগুলো হয়তো মানে কোনো সম্পর্ক নেই, লাইক না আমার সাথে স্কুলে আলাপ হয়েছে, না আমার সাথে কলেজে আলাপ হয়েছে, না বন্ধুর বন্ধু, কিছুই নয়, কিন্তু এই ধরনের আলাপগুলোই হয়তো থেকে যায়। তো সেই থেকেই সৌরভ মিত্র আমার কাছের খুব একজন। আবারও স্বাগতম জানাই। শুরু করব দার্জিলিং চা দিয়ে। সৌরভ মিত্র দার্জিলিং চা খুব ফেভারিট, আমি ব্রিউ করে রেখেছি। সৌরভ মিত্র, হ্যাঁ, অনেকক্ষণ রয়েছে তো মনে হয় তেতো হয়ে গেছে। কিরকম তোমার খেতে ভালো লাগে? এরকম একটু কড়া নাকি হালকা? হালকা। আমার দুটোটাই চলে, মুডের উপর। ঠিক হুম। আছে, মাঝে মাঝে যেরকম সকালবেলা উঠে একটা কড়া দিলে ওই যে একটা মানে আহ, যে আমার মানে বাস্তবে ফিরে আসতে অনেক সাহায্য করে এই কড়া চাটা। কড়া চাটা ওই ব্ল্যাক কফির অনেকটা রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে। আচ্ছা, তো যেহেতু আমরা দার্জিলিং টি খাচ্ছি, তো দার্জিলিং সম্পর্কে দু চার কথা হয়ে যায়। দার্জিলিং তুমি কতবার গেছো? চারবার চারবার গেছি। এবং প্রত্যেকবারে বন্ধু বান্ধবদের সাথে নাকি পরিবার একবার আত্মীয় একবার পরিজন? পরিবারের সাথে, একবার একজন বন্ধুর সাথে গেছিলাম। বন্ধু বলার বন্ধু ঠিক নয়, সে আমার কলেজ আমার সিনিয়র কলিগ ছিলেন তিনি। তো যেহেতু সে মানে তার সিনিয়রিটির সুবাদে ওখানে, তখন আমি আইটিসি তে কাজ করতাম। আইটিসি যেহেতু হোটেলস বিজনেস আমরা সবাই জানি। নিশ্চয়ই। তো আইটিসির ওখানে একটা গেস্ট হাউস ছিল। তো সেখানে ওই মানে আমার যিনি যার সাথে গেছিলাম, সেই দাদা, তার যে যে ডেজিগনেশন ছিল, সেই ডেজিগনেশনের সুবাদে তার সবকিছু ওখানে থাকা, খাওয়া সবকিছু মানে খুবই সাবসিডাইজড রেটে একদম। আইটিসির হোটেল না সোনার বাংলা যেটা রয়েছে? আইটিসি ওটা হোটেল না, আইটিসি হোটেল তো ওখানে রয়েছে, হুম। কিন্তু ওটা ছিল আর আইটিসির গেস্ট হাউস। আচ্ছা। হোটেলের আচ্ছা। যাওয়ার মানে আমরা যেহেতু যেহেতু আমি কাজ করতাম আইটিসির মানে যেটা আইটি ডিভিশন, আইটিসি নিশ্চয়ই ইনফোটেক, নট নিশ্চয়ই। আইটিসি লিমিটেড। আইটিসি লিমিটেডে যারা কাজ করতো তারা ওই হোটেলের সুবিধাগুলো পেত, কিন্তু আমাদের জন্য কিছু সাবসিডিয়ারি সুবিধা ছিল। তো যাই হোক, লং স্টোরি শর্ট, তো তার যার সাথে গেছিলাম সে +1, তার একটা প্রভিশন ছিল। তা দরকার ছিল খুব বেকার একটা বড় প্রজেক্ট, একটা খুব টিডিয়াস একটা প্রজেক্ট জাস্ট শেষ হয়েছিল। তা সেও তারও ভালো লাগতো যেতে, আমারও ভালো লাগতো। তা ঠিক আছে, সেই যাওয়া হলো। সেটা খুবই মানে খুব সুন্দর ছিল, ছিমছাম এবং কম খরচে, সবচেয়ে বড় কথা। আর আরেকবার আমার তৎকালীন প্রেমিকার সাথে গেছিলাম, সেটা বোধহয় ২০২২ ২২ই হবে, ২২-এর জানুয়ারির দিকে, জানুয়ারি বা ফেব্রুয়ারি হবে। আর বাকি বাকি বাকিগুলো পরিবারের সাথে। বাংলা গল্পে দার্জিলিং কালিম্পং এর প্রচুর রেফারেন্স রয়েছে, হ্যাঁ, সে তো বাংলা আছে। চলচ্চিত্রেও প্রচুর রেফারেন্স রয়েছে। তো ওইখানে গিয়ে কি ওইগুলো রিলেট করা যায় যখন দার্জিলিং এ পৌঁছে? এই যে তুমি বলছো পুরনো তৎকালীন প্রেমিকার সাথে গেছো, হ্যাঁ। তো সেই সময় ওই 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 রোমান্টিসিজমটার মুভির মতোই কি চাগার দিয়ে ওঠে, নাকি সমতলে থেকে যেটা থাকে একেবারেই সমান অনুভূতি? না, আমি যেখানে যাই সেখানে, সেটা পাহাড় হোক বা সমুদ্র হোক বা জঙ্গল হোক, আমাকে সেইখানকার প্রকৃতি, এটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে। আমার প্রকৃতি খুব একটা টানে না। আমাকে যেটা টানে সেটা হচ্ছে সেখানকার মানুষ এবং তাদের তাদের অভ্যাস, তাদের খাবারের অভ্যাস, তাদের ঘরবাড়ি, তারা কিভাবে বেঁচে আছে। আমার এগুলো দেখতে বেশি ভালো লাগে। তো কাজেই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে, আমি আমি বলব যে না, সেগুলো আমার মানে ওগুলো আমার কাছে বিচার্য নয়। তো আমি যদি যে কোথাও যাই, সেই জায়গার মানুষের সাথে আমি চেষ্টা করি সেখানকার একজন লোকালাইট হিসেবে সেখানে থাকবার বা ঘুরবার। তো সেটা আমি চেষ্টা করি। যদি সেটা আমার ভালো লেগে যায় তাহলে আমার তাহলে ভালো লেগে গেল। যদি সেটা না ভালো লেগেছে, যতই মানে অ মানে অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য থাক, সেখানে আমার মন টিকবে না। তা কাজেই এই প্রশ্নটার উত্তর মানে মানে আমি ঠিক সঠিক মানুষ নই এই প্রশ্নের উত্তর দেওয়ার। তো না, এইখানে এসে তুমি একটা সুন্দর কথা বললে, যেটাতে আমি আরেকটু ডিসকাস করতে চাইবো।
যে তুমি বললে যে সেখানকার মানুষ এবং সেখানকার মানুষের কালচার, সংস্কৃতি হ্যাঁ, এইগুলোর উপর তোমার বেশি আগ্রহ রয়েছে। দৈনন্দিন জীবনযাত্রা। দৈনন্দিন জীবন। তো আমরা যখন ঘুরতে যাই সত্যি সেই জায়গাগুলো আমরা পাই না। আমরা সবসময় ওই lavish ভাবে যে মানে if we consider the tourist spots, হুম, তো ওখানে সবসময় টুরিস্টদের মতো করে সাজানো থাকে। হ্যাঁ, যেখানে হচ্ছে যে কেউ আসতে পারে। মানে যে যে আর লোকাল যে জিনিসটা হয় সেখানকার সেই ছোঁয়াটা আমরা খুব পাই না। যেমন ধরুন, যেমন ধরো তুমি পুরুলিয়াও যদি যাও, হ্যাঁ। পুরুলিয়ার যে নরমাল যে আ থাকার অভ্যাস বা যে জিনিসগুলো আছে, সেগুলো আমরা পুরুলিয়ায় ঘুরতে গিয়েও কিন্তু সেটা পাই না। আমরা হয়তো ওইটার খোঁজেই যাই। কিন্তু আমরা সেটা পাই না। বা এমনি যদি আমরা সাউথেও যাই, মানে সাউথ ইন্ডিয়াতে যাই, কেরালা বলো বা আন্ধ্রা বলো, আমরা কিন্তু ওই জায়গাগুলোতেই যাই, সেই জায়গাগুলোতে টুরিস্টদের মতোই। ঘোরার হুম, জায়গা। তো তুমি যে জায়গাগুলো ঘুরে বেড়িয়েছো, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিভাবে কনসিডার করো যে আমি টুরিস্ট স্পট এ ঘুরবো না, আমি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেতে চাই? সেটা পরিবারের সাথে গেলে হবে না এবং এজন্য আমি এখনো পরিবারের সাথে যাই না। যাই না তার কারণ এটা নয় যে আমার যেতে ভাল লাগে না বা পরিবারের লোকজনকে আমার পছন্দ না বা আমি একা ঘুরতে ভালোবাসি সেটা কারণ না। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাবা-মা বা আরো যারা আছে বয়সে বড় যারা, তাদেরকে তো আমি যদি কোথাও গিয়ে সেখানকার মানুষের মতো সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে চাই, সেটা অনেকটা কষ্টসাধ্য। মানে শারীরিক দিক অবশ্যই, থেকে। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে একটু ঘুরপথে সবকিছু করতে হবে। আমাকে ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বার করতে হবে। যদি যেই জায়গাগুলো গো টু প্লেস যে জায়গাগুলো জনপ্রিয় যে জায়গাগুলো লোকের সচরাচর যায়, সেখানে যাওয়ার জন্য আমি গাড়ি ভাড়া পেয়ে যাবো। নিশ্চয়ই অজস্র, সেটাই, অজস্র, সেটাই আমি বলতে অজস্র, চাইছিলাম। অজস্র অপশনস রয়েছে। কিন্তু যদি আমি একা যাই আমি চেষ্টা করব যে সেই জায়গাগুলোতে না গিয়ে আমি আমি ১ম এ আমি যেটা করি যদি আমি আ বা পরিবারের সঙ্গে যখন থাকি না, কোথাও বাইরে গেলে, আমি ১ম এ সেখানকার যেখানে আছি আমি, সেটা হোমস্টে হোক বা কোনো Airbnb হোক বা যেখানে হোক, সেখানকার যে নিয়ারেস্ট যে দোকানটা আছে, কোনো সবজির দোকান বা কোনো মানে ফলমূলের দোকান বা যেখান থেকে নিত্যদিনের জিনিসপত্র কিনি আরকি রান্নাবান্নার জন্য। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে, "আমি এরকম জায়গা খুঁজছি। ওটা কোথায় যাওয়া যায়?" যেটা আমি গত বছর গোয়া গেছিলাম। গোয়াতে গিয়ে আমি এটাই করেছিলাম। যে আমি লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "আমার এই জায়গাগুলো আমি দেখেছি। আমার এগুলো পছন্দ না। আমি যেতে চাই না। কোথায় যাওয়া যায়? একটু যাতে একটু শান্তিতে, নিরিবিলিতে একটু থাকা যায় কিছুক্ষণ। ঘন্টা ২ এক বসবো।" তে সেখানে নিজেও একটু রিসার্চ করেছি আর লোকাল মানুষেরাও হেল্প করেছে। আর তার চেয়ে হ্যাঁ, এটা তো একটা গেল। আর ২য় অ্যাসপেক্ট হচ্ছে যে আমি যেখানেই যাবো, একা থাকলে বা পরিবারের সাথে না থাকলে আমি ওখানকার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেইল করব। গাড়ি ভাড়া না করে। প্রথমত আমি গাড়ি চালাতে জানি না। শুধু সাইকেল ছাড়া কিছু চালাতে জানি না। স্কুটি হয়তো পেরে যাবো চালালে। কিন্তু সেটা আমি নিইনি। আ হ্যাঁ, সেটাই আমার চেষ্টা থাকে যে ওখানকার মানুষেরা যেভাবে যাতায়াত করে আমি সেভাবেই করব। সে শাটল হোক বা বাস হোক, পাবলিক বাস হোক। ভাষা একটা আমার মনে হয় একটা ব্যবধান হয়ে দাঁড়ায়। তো সেটাকে তুমি কিভাবে ওভারকাম করো? ভাষাগত ব্যবহার মানে বাধা হবে সেরকম জায়গায় এখনো অব্দি যাইনি। কেরালাতে গেছি। কেরালাতে সেরকম প্রবলেম হয়নি। হিন্দিতে বলেছি লোকে কোঅপারেট করেছে। আ চেন্নাই আমার যাওয়া হয়নি বা ওরকম মানে দক্ষিণের ওরকম শহর যেখানে শোনা যায় যে তারা তাদের নিজস্ব ভাষা ছাড়া মানুষকে খুব একটা সহযোগিতা করে না। এটা সহযোগিতার ব্যাপার না। আমিও কেরালায় গেছি, আমি ইউপি গেছি। সবগুলোই কি তারা হয়তো মানে সহযোগিতা করতে চায়। আমি যেটা দেখেছি কেরালার মানুষদেরকে দেখেছি কেরালাতেও আমি নরমাল পাবলিক ট্রান্সপোর্ট এদিক ওদিক অনেক ঘুরে বেরিয়েছি। তো আ সমস্যাটা হয় যে তারা জানে না। হিন্দি ভাষাটা সত্যিই আমি দেখেছি। তারা আমাকে খুব চেষ্টা করে বোঝানোর চেষ্টা করেছে। আমাকে মোবাইলে নাম্বার ডিজিট দিয়ে দেখাচ্ছে এত মানে এত টাকা মানে ভাড়া হবে আমি যেটা বুঝলাম। তো ওরকমভাবে বলছে এবং কোন ঠকানোর নয় বা ইয়েও নয়। ঠিক আছে? তারা ভাষাগত যে সমস্যাটা রয়েছে আমি যেটা ফিল করেছি। এমনকি শুধু দক্ষিণ ভারত নয়, তুমি যদি আ আ উত্তরপ্রদেশের কোন গ্রামে যাও, যেখানে আমি গেছি, সেখানেও কিন্তু ওরা যে হিন্দিটা বলে, আঞ্চলিক হিন্দিটা ওটাও কিন্তু বোঝা খুবই কঠিন। হুম, সচরাচর বোঝা যায় না। এমনকি তুমি আ ওয়েস্ট বেঙ্গলেও এই নিদর্শন পাওয়া যায়। তুমি যদি ত্রিপুরা, আসাম বা এই যে ইতে যাও যেখানে বাংলা ভাষাও মানুষ বলে, ওই বাংলাটাও কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়, বাঙালিদের জন্য। হুম, হুম। নিশ্চয়ই।
এরকম অনেক জায়গাতে তো আছে। আমাদের কলকাতার ভাষা আর আ কি বলবো? রাঢ় ভাষা তো এক নয়। এবার শহরাঞ্চলে যদি আমি মানে কোনো টাউনে যাই, সেখানে হয়তো আমি এই ভাষাতে আমি সহজে আমি মানে কথা বলতে পারবো, কমিউনিকেট করতে পারবো। কিন্তু আমি যদি প্রত্যন্ত কোনো গ্রামে যাই, সেটা পুরুলিয়া হতে পারে, বীরভূম হতে পারে। যতক্ষণ না তুমি গ্রামে যাচ্ছ, সত্যি কথা বলতে গিয়ে তুমি মানুষের আ অভ্যাসের সাথে তুমি নিজেকে অ উপলব্ধ করতে পারবে না। কারণ শহরে সমস্ত রকমের মানুষ থাকে এবং শহরে সমস্ত রকমের মানুষ থাকে বলেই আ শহরের যারা নেটিভ আ মানে আদি বাসিন্দা, তারা সব রকম মানুষের সাথে কমিউনিকেশন বা সব রকম মানুষদের সাথে বিভিন্ন রকম অভ্যাসের জন্য প্রস্তুত রয়েছে। তারা তোমাকে যেকোনো রকমের সাহায্য করবে বা তুমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছো সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবে। যে খাবারটা তুমি খেতে চাও সেটাই তোমাকে দেবে। তুমি যে বাহনে যেতে চাও সেই বাহনটাই তোমার জন্য ব্যবস্থা করে দেবে। শহরে এটা তুমি লক্ষ্য করবে না। হুম, তোমার যে আ আ চলাফেরার যে পদ্ধতি তুমি বললে, তো সেটা উপলব্ধি করতে গেলে তোমার সমস্ত জায়গা আ একটু ইন্টেরিয়র এরিয়া হুম। মানে সাবারবান এরিয়াতেই তোমাকে গেলেই তুমি সেটা উপলব্ধি করতে পারবো। আমি জিজ্ঞাসা করব যে এরকম একটা কোন সাবারবান তুমি ঘুরেছো যেটা তোমার যাদের অভ্যাসটা মানে প্রত দৈনন্দিন অভ্যাসটা একেবারেই অনেকটাই আলাদা লেগেছে আমরা যেটা করে থাকি। সেরকম কোন জায়গা উপলব্ধি করেছো? আ না, আমি এরকম বলব না যে আমি ভারতের অনেক জায়গা এক্সপ্লোর করেছি সেরকম কিছু, তা নয়। কিন্তু নর্থ সিকিমে গিয়ে আমার এখন জায়গাটার নাম মনে নেই। তখন আমি জেনেছিলাম। আ সেখানে আ মানে ওই হোটেলের আশপাশে অ কি বলবো? কিছুটা উদ্ভ্রান্তের মতোই হাঁটতে একটা গ্রাম আবিষ্কার মতো করেছিলাম। এবার সেখানে দেখেছিলাম যে আ মানে বাইরের ক কাজের ক্ষেত্রে আ মানে মহিলাদের পার্টিসিপেশন আমরা যা দেখি শহুরে আ মানে হাউস হোল্ড এ হ্যাঁ, আমাদের হয়তো শহরে যেয়ে দেখতে পাচ্ছি যে মেয়েরা বাইরে অনেক চাকরি করছে বা কাজ করছে, সেই কথা আমি বলছি না। কিন্তু মানে হাউস হোল্ড এর যে কাজ, শুধু ঘরের মানে বাসন মাজা বা ওইগুলোর কথা আমি বলছি না। মানে বাচ্চাদেরকে আ কি বলবো? বাড়ির বাচ্চাদেরকে বাইরে একটু অ্যাক্টিভিটি করানো, খেলানো বা আ সেইগুলোর ক্ষেত্রে মানে আমি ঠিক হয়তো আর্টিকুলেট করতে পারছি না। কিন্তু যেটা আমার আউটসাইড থেকে দেখে লেগেছে যে মহিলাদের পার্টিসিপেশন টা আ মানে আমরা যা দেখে অভ্যস্ত তার থেকে ওখানে একটু অনেকটা বেশি। মহিলারা এটা অনেকটা এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে খুবই কমন। সেটা আমিও উপলব্ধি করেছি। তুমি নেপাল, ভুটান গেছো কিনা না, জানি না। ভুটানে গেছি, ইটস নেপালে ইটস আ যাইনি। pseudo matriarchy সোসাইটি তুমি বলতেই হুম, পারো। হ্যাঁ, তো সেই হিসাবে দেখতে গেলে মহিলারাই সবকিছুতে আগে এগিয়ে আসেন হ্যাঁ। এবং যেমন সংসার চালানো থেকে শুরু করে যেমন আমি দেখেছি সিকিমে মেক্সিমাম মুদিখানা দোকান এগুলা হ্যাঁ, মহিলারাই আমি চালায়। এটাতে যাচ্ছিলাম। হ্যাঁ, সিকিমে এবং হ্যাঁ, ওই উত্তর বাংলাতেও দেখেছি যেখানে একটু মানে সমতলের থেকে একটু দূরে গেলে, পাহাড়ি অঞ্চলে গেলে, কোন বাড়িতে গেলে সেখানে যারা অ্যাড্রেস করছে, যারা এসছে তারা প্রাইমারিলি মহিলারা হয়। বাড়ির লাগোয়া দোকানে মহিলারাই বসেন। হিসেব নিকেশ করা বা সার্ভ করা সবটাই মহিলাদের দ্বারা। এমন নয় যে বাড়িতে লোক নেই, মানে পুরুষরা নেই। তারা আছেন। তাদেরকে দেখেছি যে তারা অন্য কাজ করছে বা অতটা তাদেরকে অ সামনে আসতে দেখা যায় না। মহিলাদেরকেই দেখেছি। তো যেহেতু আমরা এখন এই ম্যাট্রিয়ার্কি সোসাইটির কথাটা এলো, আ মাতৃতন্ত্র সমাজ। হুম। তো এই সমাজটাকে তুমি কি চোখে দেখো? এই সমাজটা যদি ভারতের প্রধান সমাজ হয়ে দাঁড়ায় বা পৃথিবীতে প্রধান সমাজ হয়ে দাঁড়ায়, প্রথমত কি পার্থক্য আমরা দেখতে পারি? পার্থক্য মানে সেটা তো এখনো তো একটা wishful thinking এর জায়গায় আছে। তো পার্থক্য তো কোনভাবে বলা যাবে না। কিন্তু এখন যে আমরা যে সমাজে রয়েছি সেটাকে যদি প্রধানত পুরুষতান্ত্রিক সমাজ বলা যায় কি? সেটা তো বটেই। অবশ্যই। আ সেটার তো অ কিছু খারাপ আ দিক তো আমরা নিজেরাও উপলব্ধি করি। আ সেটা সেটা আমরা সবাই জানি। নতুন করে আর এখানে বলার কিছু নেই। এবার রূপ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কোনো কিছুই এবার যদি predominantly matriarchal একটা সোসাইটি হয়,
সেক্ষেত্রে তার কি খারাপ বিষয় উঠে আসতে পারে সেটা তো সম্ভাবনার প্রশ্ন। সেটা তো তখন হলে আর যদি আদৌ হয় তো হলে বোঝা যাবে। এখন যেটা বলা যায় সেটা হচ্ছে যে অন্তত একটা ইকুইলিব্রিয়াম আসা দরকার। যে ইকুইলিব্রিয়ামটা এখন নেই। এবং পুরুষতান্ত্রিক সমাজের সবথেকে বড় যে আ আম আ যদি বলা যায় একটা ব্যাধির জায়গাতেই চলে গেছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মানে সেটা আমাদের বিশেষত আমাদের মানসিকতায়। হয়তো এরকম নয় যে আ সেটা আমরা দেখতে পাচ্ছি ঘটতে। মানে এটা হয়তো ট্যানজিবল নয়। এমন নয় যে খুব স্ট্রাইকিংলি এটা ভিজিবল কিন্তু প্রচ্ছন্নভাবে রয়েছে। যেটা আমাদের কথাবার্তায় বেরিয়ে আসে। হ্যাঁ? অনেক সময় যেটাকে ক্যাজুয়াল সেক্সিজম বলা হয়। মানে কেউ একটা জোক মারলো, কেউ একটা জোক একটা জোক ক্র্যাক করলো। মেয়েদের গাড়ি চালানো নিয়েই হোক বা ওই অনেকে মজার ছলে বলে গেট ব্যাক টু দ্য কিচেন এরকম এই ধরনের বিষয়গুলো। সেগুলো তো আছে। এবার সেগুলো যেমন আমরা বন্ধুদের মধ্যে এমন অনেকেই আছেন যেগুলো এটা মিন করে না। এটা এমনি বলার ছলে বলল। কিন্তু এটাও সত্যি এরকম অনেকে আছে যেটা তারা ক্যাজুয়ালি বলে এবং তারা সেটা বলতে চায় বলেই বলে। তো এই জিনিসগুলোই রয়েছে। সেটা দেখা যাক। এবার যদি হ্যাঁ, এমন বলছি না যে সবকিছু যদি প্রধানত আমরা predominantly matriarchal society তে যদি আমরা থাকি, এমন নয় যে মানব সভ্যতা ইতিহাসে কখনো matriarchal society ছিল না। তা নয়। matriarchal society ই ছিল। যদি মানে মানব সভ্যতার ইতিহাস সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখা হয়, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ সময়টাই এখনো অবধি আমরা matriarchal সোসাইটিতেই বসবাস বেঁচে আসছিলাম। প্রধানত পুরুষতান্ত্রিক সমাজের জায়গায় গেছে মানব সভ্যতা তখন থেকেই যখন মানুষ চাষবাস করতে শিখেছে এবং আ একটা অধিকারবোধ জন্মেছে। মানে একটা সময় কি যখন মানুষ চাষবাস করতে পারত না, তখন খাবার বলতে কি ছিল? শিকার করে খাওয়া। চাষবাস করতে শুরু করল তার মানেই হলো আমি যখন কোনো ফসল উৎপন্ন করছি, তখন তার সাথে সাথেই সেই ফসলটাকে প্রিজার্ভ করে রাখা, সেটাও মানুষ শিখল। তারপর আস্তে, আস্তে আগুনের ব্যবহার, ঘরবাড়ি এই সমস্ত। তো বিষয়টা এভাবেই মানে evolution হলো যে মানুষ সম্পদ তৈরি করতে শিখল। এবার যখন এই কনসেপ্টটা এলো, সম্পদ তৈরি করছে কারা? প্রধানত পুরুষেরা। কারণ মেয়েরা প্রাকৃতিক কারণেই মানে সেটা সন্তান উৎপাদনের কারণেই হোক বা গৃহস্থলী কাজের জন্যই হোক, মেয়েরা বছরের বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকে। এবং যেইটা মানে মজা করে বলা হয়, এই যে মেয়েদের ড্রাইভিং স্কিলস নিয়ে যে যোগগুলো করা হয়, সেই যোগটার অনেকটা অংশে হ্যাঁ, হয়তো মেয়েরা এটা কোনো সায়েন্টিফিক মানে কোনো স্টাডি আছে কিনা আমি জানি না, বলতে পারব না। কিন্তু অনেকেই দেখেছে যে মেয়েদের ন্যাভিগেশন স্কিলস ছেলেদের থেকে একটু পুয়ারার হয়। কিন্তু সেটার একটা evolutionary reasons আছে। যেটা আমি এক্ষুনি বললাম যে শিকার করত কারা? ছেলেরা। তো তারা বনে জঙ্গলে যেত। আবার শিকারটা সেরে আবার ও তারা সেই নিজেদের বাড়িতে ফিরে আসতো। গুহায় থাকুক বা যেখানেই থাকুক। এই যে পুরো জার্নিটা পুরো যে মানে পুরো বিষয়টা এটা করছে, এটা করতে, করতে মানুষের মানে পুরুষের ন্যাভিগেশন স্কিলসটা আমাকে এই জায়গা দিয়ে যেতে হবে, এইখানে আমি পৌঁছবো। আবার ফিরে আসবো চিনে, চিনে। এটা মানে হিস্টোরিক্যাল রিজনস এ পুরুষের জিনিসটা বেটার হয়েছে। মানে আমি দেখেছি আমার মানে মেয়ে বন্ধুরা রাস্তা অত ভালো চেনে না। কলকাতার রাস্তায় বেরিয়ে-টেরিয়ে দেখেছি আরকি। হয়তো সে রাস্তা দিয়ে সে অনেকবার গেছে। রাস্তা ভুল করেছে। হ্যাঁ? কিন্তু এটার একটা evolutionary reasons রয়েছে। তার মানে এটা নয় যে যাই হোক সবাই বুঝতে পারছে কি হ্যাঁ, বলতে মানে চাইছি। মেয়েরা যে বাঁদিক বলে ডান দিকটাই স্বাভাবিক উত্তর, সেটা মানে বলছো evolution reason এর জন্যই এটা জাস্টিফাই করা না, না যায় এটা আমি evolution বললাম। reason এই। এটা আমি আমার আমি নিজের ওপিনিয়ন। নিশ্চয়ই। এই আরকি। আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে, আমি জানি না তোমার শেষের কবিতা মনে আছে কিনা? শেষের কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন লাবণ্য এবং অমিতের হুম, ইয়েতে। তো অমিতকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ। যে, "তুমি" মনে আছে কি না এটা? মনে নেই। অমিতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "তুমি কি সমাজ চাইবে? পুরুষতান্ত্রিক সমাজ না মাতৃতান্ত্রিক সমাজ?" হ্যাঁ, তো ওখানে আ অমিত বলছে যে, "আমি পুরুষতান্ত্রিক সমাজ চাইবো।" আচ্ছা। তো সবাই তখন অবাক যে হ্যাঁ, অমিত এতই প্রোগ্রেসিভ মাইন্ডেড হ্যাঁ, কিন্তু সে কিভাবে এই উত্তরটা দিতে পারে? তো অমিত তার আ এই রিজন দিয়ে জাস্টিফাই করেছিল যে
আহ, পুরুষ যদি আম, কোনো জিনিসকে জিততে চায়, কোনো জিনিসকে পেতে চায়, তো পুরুষ সবসময় শক্তি প্রয়োগ করে। হুম আহ, ছেলেদের শক্তিটাই মেন। কিন্তু মেয়েদের আম, মহিলারা যদি এটা সেম জিনিসটা চায়, মেয়েরা কিন্তু শক্তি প্রয়োগ করে না। ও তখন আম, মাথা দিয়ে বা ইমোশন দিয়ে ওটা পাওয়ার চেষ্টা করে। হুম তো দ্যাট ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিং পাওয়ারফুল। মানে শক্তি দিয়ে যেটা মানে করা যায় আর রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে মহিলারা বেশি ম্যানিপুলেটিভ আর কি, হতে এটা পারে, তো উনি বলতে চাইছেন। হতে পারে। তো সেটাই আমার বলতে ইচ্ছা করলো, এই উল্লেখটা আমার যেটা মনে পড়লো। হ্যাঁ, না সেটা রবীন্দ্রনাথ নিজের কথা নাকি চরিত্রের মুখে বসিয়েছেন সেটা সেটাও গবেষণা, সেটাও একটা সেটা গবেষণার বিষয়। হ্যাঁ, কিন্তু আলোচ্য রবীন্দ্রনাথের বিষয়। অন্যান্য কাজ দেখলে বোঝা যায় যে তিনি ব্যক্তিগতভাবে ওইটা হয়তো চরিত্রের মুখে ওটা কথাটা বসিয়েছেন। সেটা কিন্তু চরিত্রটাকে। আমার রিজনটা খুব মানে জাস্টিফাইডই লেগেছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। বটেই তো। না যে কথাটা বলতে আমি খেই হারিয়ে হুম ফেললাম হুম যে হুম হুম। পুরুষতান্ত্রিক সমাজে মানুষ তখনই মুভ করলো যখন মানুষের একটা সম্পদ তৈরি করার একটা কনসেপ্ট যখন চলে এলো। এবং সম্পদ কারা তৈরি করছে? সম্পদ প্রধানত পুরুষেরাই তৈরি করছে। কারণ ওই যেটা বললাম, শিকার করে আনছে তারা, চাষাবাদ করছে প্রধানত তারা, মাটি কাটা হেনা-তেনা সবকিছু করছে তারা। এবার তাহলে আমার অবর্তমানে এটা কে পাবে? মানে মানব সভ্যতা তো চিরকাল এরকম ছিল না যে পরিবার ভিত্তিক, তা তো ছিল না। সবাই একটা কমিউনিটির মধ্যে বাস করত। মানে যেটাকে একদম আইডিয়াল সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক সমাজ যেটাকে বলা যায়, কমিউনিজম সেটা যেখান থেকে তখনই সোর্স ছিল। চাইছে। তো তখন হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই ছিল। যে কমিউনিজম, আইডিয়াল সবাই মিলে, কমিউনিজম। হ্যাঁ, সবাই মিলে রান্না-বান্না করা হবে, সবাই মিলে শিকার করবে, সবাই মিলে খাবে। যার সেই আ যা অবদান তার গোষ্ঠীর প্রতি সেই অনুযায়ী সে তার ভাগ পাবে। এরকম ব্যবস্থাটা ছিল। কিন্তু যখনই কনসেপ্টটা মানুষ শিখলো, চাষাবাদ করা শিখলো এবং ফসলকে প্রিজার্ভ করা শিখলো ভবিষ্যতের জন্য। শীতকালে যখন খুব তুষারপাত তখন তো চাষাবাদ করতে পারবে না। তো তখনই যখন মানুষ ওটা করতে শিখলো তখন দেখলো যে এটা তো আমি করেছি। তাহলে এটার ভাগ ও কেন পাবে? ও তো এই কাজটা করেনি। এবং আমার অবর্তমানে সেটা কার দিকে যাবে? তো তখনই ব্যাপারটা চলে এলো, উত্তরাধিকারের প্রশ্নটা চলে এলো। যদি মানে যদি মাতৃতান্ত্রিক ইসেতে কি হয় যে কোন সন্তানের পরিচয় হচ্ছে মায়ের পরিচয়। ঠিক আছে? মাতৃতান্ত্রিক। হ্যাঁ। তা সেখানে তো ইনহেরিটেন্স এর প্রশ্নটা তো নেই। যখন বাবার পরিচয়টাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে, তখন তো সে বলবে যে, "না, এ আমার সন্তান, এ আমারটা, আমার আমি যা করেছি এ এ সে সে সেটা সে শুধু এই পাবে। বাকিদের সাথে আমি ভাগ করব কেন? করব না।" তো সেভাবেই ঐতিহাসিক কারণে আস্তে আমরা পুরুষতান্ত্রিক সমাজে ঢুকেছি। আর এখন তো পুরোপুরি তাই। হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি মেক সেন্স তুমি যেটা বললে। এটাই হয়তো হয়েছে। আহ, যেহেতু রবীন্দ্রনাথের নিয়ে কথা উঠলো, হুম। আমি বলবো তোমার কার লেখা পড়তে ভালো লাগে? কি এখনো কি সাহিত্য চর্চা করো? এরকম না, যখন সময় পাই কিছু একটা বই হাতে এলো তখন পড়তে আরম্ভ করি এই আরকি। যখন পড়াশোনা করতে, মানে সাহিত্য চর্চা করতে, তখন কার সাহিত্য পড়া চর্চা কিছুই করতাম না। সাহিত্য চর্চা ভালো ওটাকে লাগতো? বলে না। মানে ওই আরকি পড়ার অভ্যেসটা ছিল। কার পড়া বেশি ভালো লাগতো? কার লেখা? আমি গদ্যই পড়তাম, গদ্যই বুঝতাম, কবিতা বুঝতাম না কোনো কালেই। আ সুনীল গঙ্গোপাধ্যায় খুব ভালো লাগতো। আর হুমায়ূন আহমেদও ভালো লাগতো। মানে খুবই ভালো লাগতো। এখনো লাগে মাঝে মধ্যেই হুমায়ূন ওটা। আহমেদের বই বোধহয় এখানে একটা রয়েছে। না, এখন নেই। বুদ্ধদেব গুহ রয়েছে আর সমরেশ মজুমদার। আচ্ছা, হ্যাঁ, দেখেছি আমি। তা লীলা মজুমদার, সত্যজিতের ছোট গল্প বিশেষ করে। এগুলো তো আলাদা করে বলার কিছু নেই। হুম হুম। তো হুমায়ূন আহমেদের কিশোরদের জন্য বেশি গল্প রয়েছে না? যেরকম সবচেয়ে ফেমাস তো রিজু মনে হয় হুমায়ূন আহমেদের। রিজু না, শুভ্র। শুভ্র, আচ্ছা। যার চোখের একটা ওই অপটিক্যাল নার্ভ যে শুকিয়ে রিজুটা যায় তো। কার লেখা আমি ঠিক রিজু তো ভুলে যাচ্ছি। বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহর লেখা, আচ্ছা। রিজু বুদ্ধদেব গুহর চরিত্র। ওকে ওকে। আর হ্যাঁ, এখন খুবই র‍্যান্ডম যখন ইচ্ছা হয় তখন পড়ি। আর এখন পড়ার মধ্যে ওই মানে মূলত থ্রিলার পড়তেই বেশি ভালো লাগে। যখন যেটা একটা সাজেশন পাই থ্রিলার র‍্যান্ডমলি। পড়া আর দেখা দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? আর শোনা, এখন তো শোনাও যুক্ত হয়ে গেছে। হুম। দেখা, পড়া, শোনা কোনটা বেশি ভালো লাগে?
শোনাটা বেশি ভালো লাগে যদি ভালো প্রোডাকশন হয়। কারণ মানে শোনাটা অভ্যেস করলে কনসেনট্রেশনের ক্ষেত্রে কনসেনট্রেশনের স্প্যান বাড়ানোর ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। শোনা ভালো প্রোডাকশন তুমি যখন বললে, বাংলায় তো সেরকম নেই, একটা দুটো প্রোডাকশনই তো ভালো রয়েছে। কিন্তু আমরা যদি যেটাকে বলে অডিও স্টোরিজ, হুম। অডিও বুকস ডাজন্ট কাম উইথ দ্যাট প্রোডাকশন। অডিও বুকস ইজ ভেরি নেটিভলি, মানে জাস্ট বইটা পড়া, যেরকম ভাবে না, আমরা। আমি সেটাকেই প্রেফার করি। বইটা পড়ছি মানে সেটা হচ্ছে ট্রু টু দ্য টেক্সট। তার মধ্যে কোনো নাটকীয়তা নেই। যে তাহলে ভাষাতে ভালো লেখা আছে প্রোডাকশন বলতে তুমি কি বোঝাচ্ছ? সেটা তো প্রোডাকশনই। আর একটা অডিও স্টোরি বানানো মানে বিষয়টা তো নয় যে শুধু মানে গড়গড় করে রিডিং পড়ে গেল তা তো নয়। আমি মানে উদাহরণ দিতে পারি। বিবিসির এরকম অনেক বিবিসি যে মূলত আগাথা ক্রিস্টি করেছে, তারা শার্লক হোমস করেছে, আরো অনেক লেখকেরই তারা অডিও স্টোরি করেছে। যেগুলো বিবিসির অ্যাকচুয়াল প্রোডাকশন। সেগুলোতে একজনই ন্যারেটর, একজনই যিনি পড়ছেন, হুম, হুম, তিনি হুম। বিভিন্ন চরিত্রে আলাদা, আলাদা গলা করে পড়ছেন। মানে সেটা ভাবাও যায় না। মানে এতই অসামান্য প্রতিভা তাদের। পুরুষের গলাও সেই করছে, মহিলাদের গলাও সেই করছে। তো সেটা একটা। আর দেখার ক্ষেত্রে হ্যাঁ, ওই বিষয়টা হচ্ছে যেকোনো মাধ্যমই যদি ওয়েল মেড হয় তাহলে এক্সপেরিয়েন্সটা ভালো হবে। বাংলায় ওয়েল মেড, আমরা যদি চারটে মাধ্যমকে কনসিডার করি, যে শোনা, লেখা অ্যান্ড দেখা আর পড়া। হ্যাঁ। সরি, ভুল বললাম, তিনটে মাধ্যম। হুম, হুম, শোনা, লেখা, এই শোনা, পড়া আর দেখা। হুম। তো বাংলায় ওয়েল মেড কোনটা? বাংলায় যদি আজকের দিনটা কনসিডার করা যায়, আর ২০ বছর আগে বা ৩০ বছর আগেও আমি কনসিডার করব, তখন কোনটা সবচেয়ে বেটার ছিল বলে তোমার মনে হয়, আর এখন কোনটা বেটার বলে তোমার মনে হয়? এখনকার এখনকার লেখা কি তুমি পড়েছো বা পড়ার না, সুযোগ জানিই না। হয়েছে? এখন আমি জানিই না। মানে এখন কারা লিখছেন বা কারা আ এখন ভালো তাহলে দ্য লেখেন। ক্লিয়ার অ্যান্সার ইজ, ফর নাও ইজ দ্য লেখাটা একদম লাস্ট। মানে আমি নিজের কথা বলছি। আমার হয় না, সেই সুযোগ হয় না। তো হ্যাঁ, মানে আর আমি আমি দেখার আপডেটেড ও না যে দেখা এখন আর শোনার মধ্যে শোনাটা বোধহয় আগে প্রচলিত ছিল না এতটা, আমার যেটা মনে হয়। আগে কি অডিও মানে কি বুকস এখন পাওয়া যেত? মানে আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। যে মানে যদি কম্পেয়ার করা যায় ২০০০ সালের আগে এবং ২০০০ সাল, আজকের দিন ২০২৫, হুম, তো ২০২৫ এ যদি আমি তোমাকে বলি কোনটা বাংলায় যে জিনিসগুলো তৈরি হচ্ছে, যেরকম বাংলার গল্পের বই, বাংলার চলচ্চিত্র আর বাংলার অডিও স্টোরিজ। তো সেখানে তোমার কোনটা বেশি প্রেফার করো অ্যাজ এ বিনোদনের মাধ্যম বা আ সাহিত্যর মাধ্যম হিসাবে? আর যদি তুমি পুরোনো দিনের জিনিস দেখতে চাও, তখন তুমি কোনটা বেশি আ প্রেফার করতে? পুরোনো দিনের পুরোনো দিনের ক্ষেত্রে প্রেফারেন্স এর তো বিষয় না। পুরোনো দিনে তো অপশনই ছিল না এসবের। মানে এত পুরোনো দিনে কিছু। দুটোই অপশন ছিল। সেটা হচ্ছে দেখা আর পড়া। শোনাটা বাদ দিলাম। হ্যাঁ, দেখার মধ্যে যে যদি বলি তাহলে আ যেমন সন্দীপ রায়ের যে প্রোডাকশন গুলো ছিল, সন্দীপ রায়ের প্রোডাকশন ছবির ক্ষেত্রে একটা প্রোডাকশনই খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্যটা তিনি যে করেছিলেন সেটা খুব ভালো। ওটা তো ২০০০ সালের পরে। আমি তার আগের কথা বলছি। হ্যাঁ, তো আমি আচ্ছা ২০০০ ওটা বোধহয় ২০১১-১২ হবে। ২০১২ ওই সময়টাই হবে। ২০০০ এর আগে তো আমার অত আমি ঠিক না, টাইমলাইনটা হয়তো আমি না, মেইনটেইন করতে ২০০০ পারব না। তখন তো তুমি মানে ধরো তুমি তোমার শৈশবে তুমি কোনটা পড়তে? সেটাই আমি জিজ্ঞাসা করছি। কোনটা দেখতে বা কোনটা পড়তে? শৈশবে তো মানে ইজিয়েস্ট অ্যাক্সেস ছিল বই। তার কারণ কেবল টিভি তো অনেক পরে এসেছে। আর কেবল টিভি এলেও এখন তো যেমন স্মার্ট টিভিতে যখন ইচ্ছে যা কিছু দেখতে পারি। নিজের সুবিধা মতো, নিজের সময় মতো। তখন তো ছিল ওরকম হতো না। সপ্তাহে ১ টা দিন কিছু একটা হবে। যেমন ইটিভি ছিল, ইটিভি বাংলা ছিল। সেখানে আ মাঝে, মাঝে ইটিভি বাংলা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট বেঙ্গলি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, প্রাইভেট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। তাই কি? ইটিভি বাংলা আসে, না, তারপরে আকাশ বাংলা আসে। না। আলফা বাংলা ছিল আলফা তখন, বাংলা তো জি তখনো বাংলার আগে জি বাংলা। আলফা বাংলা আলফা তো নাম অনেক ছিল। পরে জিতে মার্জ করেছে। কিন্তু হুম। আমার তো মনে হয় আলফা তো মনে হয় জি এরও আগে ছিল। এই ইটিভিরও আগে ছিল। ইটিভি যেটা ১ম সেটা হচ্ছে যে আ স্যাটেলাইট নিউজ চ্যানেল, 24 আওয়ার নিউজ চ্যানেল বোধহয় ১ম ইটিভি নিউজ। ইটিভি বাংলা বাংলার কথা বলছি। ইটিভি নিউজ যেটা সেটা ইটিভি তো বাংলা নিউজ। ইটিভি বাংলা নিউজ বলে তো তখন কিছু ছিল না। না, ইটিভি ইটিভি বাংলা একটাই চ্যানেল ছিল, তারপরে আকাশ বাংলা ছিল। আচ্ছা। কেবলেরও আগে বলছি, কেবল আসার আগে ওই বড়, বড় ডিশ অ্যান্টেনা লাগিয়ে
ওটা ধরতে হতো। ২ ধরনের মাধ্যম আচ্ছা, ছিল। একটা ওপেন টু অল আর একটা হচ্ছে প্রিমিয়াম হতে পারে। সাবস্ক্রিপশন আমার দের সেটা জন্য। সেটা আমার তো মনে এবং নেই। আলফা বাংলা অলওয়েজ প্রিমিয়াম ছিল। আলফা বাংলা কখনোই ফ্রি টু এয়ার ছিল না। আচ্ছা। এবং হ্যাঁ, ২০০০ এর আগের তো আমার অত মনে নেই। কিন্তু ২০০০ এর আগে আমাদের বাড়িতে টিভি কবে এসেছে? 96 এর ওয়ার্ল্ড কাপের সময়ও টিভি আসেনি। তারপরে এসেছে। তা আমি যদি ৯৭, ৯৮ ধরি, ওই ৯৭, ৯৮ নাগাদই হবে টিভি এসেছে বাড়িতে। হ্যাঁ, তো তখন থেকে আ সন্দীপ রায়ের প্রসঙ্গ ওই কারণেই আনলাম কারণ সন্দীপ রায়ের টেলিভিশনের বেশ কিছু প্রোডাকশন তখন কোন চ্যানেলে হতো আমার মনে নেই। সেগুলো খুব ভালো অ্যাডাপ্টেশন হয়েছিল। মানে টেলিভিশনের কাজগুলো উনি খুব ভালো করেছিলেন। কিন্তু আ যখনই সেটা উনি মানে সিনেমাতে ঠিক ট্রান্সলেট করতে পারলেন না। মানে তার গল্প বলার যে আ যেভাবে তিনি টেলিভিশনে গল্পগুলো বলতেন, খুব ভালো লাগতো এবং খুব ওয়েল মেড ছিল। কিন্তু পরে যখন উনি টেলিভিশনে এই একই জিনিস আ ফেলুদার নিয়ে যে কাজগুলো উনি করলেন সিনেমার ক্ষেত্রে, সেটাকে তিনি ঠিক ট্রান্সলেট করতে পেরেছেন বলে আমার মনে হয়নি। হয়তো অনেকেরই তাই একই জিনিস মনে হবে। শুধুমাত্র ওই রয়্যাল বেঙ্গল রহস্যটা যদিও সেটা অনেক পরে, ওটা ভালো লেগেছিল। এব এ ইনফেক্ট বলতে গেলে রয়্যাল বেঙ্গল রহস্য দেখেই আমি ১ম ডুয়ার্স এ যাবো এটা ঠিক করেছিলাম। মানে সুন্দর, সুন্দর। হ্যাঁ, তো ওটা দেখে আমার ডুয়ার্স খুব ভালো লেগেছিল। তা যদিও সিনেমায় দেখা ডুয়ার্স আর গিয়ে একেবারেই কোনো মিল নেই আমার যেটা কারণ মনে মিল হয়। নেই তার কারণ এটাই, কারণ শুটিং এর জন্য তারা যেখানে অ্যাক্সেস পেয়েছিলেন সেগুলো তো আমরা পাবো না সহজে। সোর্স থাকলে হয়তো পেতাম তখন। পরে পেয়েছি। যখন পেয়েছি তখন এক্সপেরিয়েন্সটা সেরকমই লেগেছে। কিন্তু সেই সময় যেটা দেখে গেছিলাম সেটা লাগেনি। কিন্তু তবুও ডুয়ার্স সবসময় সুন্দর। মানে ডুয়ার্স কখনোই মনে হয় না যে যথেষ্টবার যাওয়া হয়েছে। ডুয়ার্স যতবারই গেছি ততবারই হ্যাঁ, তো সেটা বলা যায় একটা। আরেকটা ওই বললাম তো ২০০০ এর আগে অত বেশি আমার মনে নেই। কত কত কি কাজ ২০০০ এর পরের কাজগুলোই প্রমিনেন্ট মনে আছে। আর আগাথা ক্রিস্টির যা অ্যাডাপ্টেশন হয়েছে সেটা আমার মনে নেই বা হয়ে থাকলে দেখিনি। হয়েছে তো নিশ্চয়ই। এমন তো নয় যে আমি ১ টা ২ টো দেখেছি সেগুলোর বাইরে কিছু হয়নি। সেটা বলতে পারব না। কিন্তু যতটুকু আমি দেখেছি বাংলা টেলিভিশনে বা যেটুকু আমি আ বিদেশেরও অ্যাডাপ্টেশন এর যা আমি কাজ দেখেছি, তার মধ্যে আমার সবথেকে ভালো অ্যাডাপ্টেশন লেগেছে হচ্ছে ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরত'। অসাধারণ। তার কারণ হচ্ছে যে তিনি যে গল্পটা উনি চুজ করেছিলেন সেই গল্পটার প্রিমাইস হচ্ছে ১৯৪০ এর দশকের বা তারও আগের। এবং সেটাকে তিনি একদম একটা বাঙালির মানে তিনি গল্পটার পটভূমিকা ছিল একটা কন্টেম্পোরারি সময় পিরিয়ড ড্রামা তিনি বানাননি। সেটা একটা আ মানে একটা কাজ যে একটা সময়ের গল্পকে আমি আমার সময়ে এনে নতুন করে ভাবছি। সেটা একটা কৃতিত্বের জায়গা। ২য় জায়গা হচ্ছে একটা আদ্যন্ত মানে ব্রিটিশ গল্পকে, ব্রিটিশ সমাজের গল্পকে উনি বাঙালি সমাজের মধ্যে বা বাঙালি পরিবারের মধ্যে এরকম সম্পৃক্ত করে দিয়েছিলেন। যেমন রাঙা পিসিমা একটা হাউজহোল্ড ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। আমাদের দুর্ভাগ্য সেটা একটা ফ্র্যাঞ্চাইজি হতে পারেনি। সেটা ঋতুপর্ণ ঘোষের অকাল মৃত্যুর কারণেই হোক। ঋতুপর্ণ ঘোষ একটা টেলিভিশনের জন্য মিস মার্পেল আরেকটা গল্প নিয়ে করেছিলেন। সেটাতে রাঙা পিসিমা হয়েছিলেন অলকানন্দা আ রায় বোধহয় ওর সারনেমটা। যাই হোক, সেটা ততটা ভালো লাগেনি আমার। কিন্তু যাই হোক টেলিভিশনেই ফিরি। সেই কাজটা আ আমার উম আমার যে কটা যেটুকু আমি দেখেছি তার মধ্যে আমার সবথেকে ভালো অ্যাডাপ্টেশন লেগেছে। সে কারণগুলো তো বললামই। আর এর বাইরে আরেকটা মনে আছে সেটা হচ্ছে 'টিকটিকি'। 'টিকটিকি'টা হচ্ছে আরেকটা ব্রিটিশ প্রোডাকশন 'স্লিউথ' সেটার এক সেটার যে অরিজিনাল 'স্লিউথ' মানে ওটা একটা কোর্ট রুম ড্রামা। মানে যে জনরাটা মানে ক্লাসিক্যাল কোর্ট রুম ড্রামা নয়। কিন্তু জনরাটা হচ্ছে কোর্ট রুম ড্রামা। কোর্ট রুম ড্রামা কি? মানে যেখানে একটা ঘরের মধ্যেই মানে চিত্রনাট্যটা একটা জায়গাতেই আবদ্ধ হয়ে সেখানেই enacted হচ্ছে। এবং পুরো কাহিনীতে পুরো চিত্রনাট্যে দুটোই ক্যারেক্টার। তো সেই টিকটিকি যেটা লেটেস্ট হয়েছে বোধহয় অনির্বাণ আর কৌশিক গাঙ্গুলী করেছেন। আমি যদি খুব ভুল না করি। আমার দেখা হয়নি।
আমারও দেখা হয়নি। হ্যাঁ, তো সেটাও ইটিভিতেই ১ম দেখেছিলাম। ইটিভিতে তখন অনেক ভালো, ভালো টেলিফিল্ম কাজ হতো। ম্যাটিনি শো হতো। হ্যাঁ, মনে আছে। সেটা করেছিলেন হচ্ছে কৌশিক সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। সেটা বেশ ভালো একটা মানে অ্যাডাপ্টেশন তো বলা যায় না। একটা কি বলবো? রিমেক। ওই 'স্লিউথ' এর রিমেক। অরিজিনালটা করেছিলেন মাইকেল কেইন, আরেকটা তার আমার নাম মনে পড়ছে না। ভেরি আনফেয়ার। তো হ্যাঁ, এখন একটু আজকের দিনের কাজে আসি যে বাংলায় চলচ্চিত্র এখন তুমি কিরকম ভাবে দেখছো? আর আম এখন তো মনে হয় যে বাংলা চলচ্চিত্র প্রচুর কমই পরিমাণ ছবি হচ্ছে এবং বাণিজ্যিক ছবিগুলো বলতে পারো যে আর মানে হচ্ছেই না সেরকম ভাবে। রিসেন্টলি একটা খুব বড় প্রয়াস দেবের থেকে দেখা গেছে। তো তোমার কি ভবিষ্যতে মনে হয় বাংলা চলচ্চিত্র আবার সেই পুরোনো জায়গায় ফিরে আসবে? বাংলা চলচ্চিত্রের পুরনো জায়গা মানেটা কি? মানে এখন তো কমার্শিয়াল তুমি যে ছবিতে ভালো এক্সাম্পল গুলো তুমি দিলে, হ্যাঁ, সেগুলো তো পুরোনো জায়গা থেকেই তুমি এক্সাম্পল গুলো দিলে। আমি তো বাংলা ছবি দেখি না। কারণ আমার দেখার একটা কোনো বাংলা ছবি বেরোলে আমার মনে হয় না সেটা দেখার মতন হবে। মানে আ এটা কেন তোমার মনে হয়? একটা ইনহিবিশন তৈরি হয়ে গেছে। কারণ অনেক আশা নিয়ে অনেক ছবি এটা যখন এটা গিয়ে তোমাকে দেখেছি জিজ্ঞাসা করছি কারণ এটা শুধু তোমার মনোভাব নয়। এটা অ বাংলা ভাষাভাষী অধিকাংশ মানুষের হ্যাঁ, মনোভাব। তারা হিন্দি সিনেমা দেখতে যায়, ইংরেজি সিনেমা দেখতে যায়, কিন্তু বাংলা সিনেমা দেখতে যায় না। এবং বাংলা সিনেমার খোঁজ খবরও রাখে না। হুম, আর বাণিজ্যিক ছবি ছাড়াও বাংলায় সিনেমা হয়। মানে এমনি এখনো আর্ট ফিল্ম চলছে বা একটু আর্ট ফিল্ম বলবো না, একটু অন্য রকমের সিনেমা যেগুলো বলি আরকি। সেই ধরনের সিনেমাও হয়। কিন্তু সেটাও নিয়ে লোকে মানে বাঙালিরা বেশি আ আ মাথা দেখা যায় না। অন্য ধরনের সিনেমা এখন কি আমি অন্যদের কথা বলতে পারব না। আমি আমার যেটা ব্যক্তিগত যেমন অনেক ছবি আমি আ অনেক আশা নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটা গিয়ে দেখা যখন শুরু করি তখন মনে হয়নি অতটা ভালো। যেমন সৃজিতের ২ টো ছবি বলতেই পারি। সেটা হচ্ছে যে আ সৃজিতের শেষ ভালো ছবি আমার লেগেছিল 'জাতিস্বর'। কারণ 'জাতিস্বরটা' মনে হয়েছিল যে খুব অনেস্ট, মানে উনি দেখাতে চাননি যে আমি এগুলোও করতে পারি। আমি এইগুলো জানি। আমি এই জিনিসেও পারদর্শী। সেটা তিনি দেখাতে চাননি। উনি শুধু চেয়েছেন যে আমি একটা গল্প বলব। আমার কাছে এই গল্পটা রয়েছে। আমি গল্পটাকে আমার মতো করে বলব এবং সে কাজটা তিনি করেছেন। একই কাজ বলা যেতে পারে 'বাইশে শ্রাবণ', যদিও সেটা একটা হলিউড ছবির শট বাই শট কপি বলা যেতেই পারে। কিন্তু তবুও সেখানেও ওই কাজটা দেখানোর ক্ষেত্রে অনেস্টি ছিল এবং সেই কাজগুলোর ক্ষেত্রে যে বিভিন্ন কবিতার ব্যবহার, হ্যাঁ, সেটাও খুব ভালো লেগেছিল। যেমন প্রত্যেকটা হুম, হুম, খুনকে হুম, হুম। ডেসক্রাইব করার ক্ষেত্রে একটা কবিতা, যেটা সেটা সেটা জানি না, সেটা কৃতিত্বটা পরিচালকের নাকি সৃজাতর? কারণ ক্রেডিট লিস্টে সৃজাতর নামও ছিল সেই সময়। তো সেটা যাই হোক, যেহেতু পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তাকে সে ক্রেডিট দেওয়াই যেতে পারে। কিন্তু তারপরেও উনি তো আরো ছবি বানিয়েছেন, যেমন আ 'চতুষ্কোণ', আ যেমন 'নির্বাক', ওই দুটো অনেক আশা নিয়ে গেছিলাম। মানে এমন না যে খুব আশা করেছিলাম যে বিশাল একটা খুব ভালো কিছু হবে। কিন্তু ভেবেছিলাম ভালো কিছু হবে। কিন্তু ভালো ছিল না। দেখার এক্সপেরিয়েন্সটা ভালো নেই। 'চতুষ্কোণ'টা আমি বুঝতে পারি। 'নির্বাকটা' কেন ভালো লাগেনি তোমার? 'নির্বাকটা' তো অনেক প্রশংসনীয় চলচ্চিত্র এবং 'নির্বাক' তো অনেক পুরস্কারও প্রাপ্ত 'নির্বাক' মুভিটা। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয়েছে যে মানে ওটা যে কারণে আমার একই কারণে আমার মনে হয় শাখা-প্রশাখা বা আগন্তুক সত্যজিৎ রায় আমার অত পছন্দ হয় না। কারণ সেখানে সত্যজিৎ রায় নিজেকে খুব বেশি ফ্লন্ট করেছেন যে উনি দেখাতে চেয়েছেন যে আমি সত্যজিৎ রায়। আমি এই বিষয়গুলো জানি। আমি এইসব বিষয়গুলো পারি, সেটা দর্শককে সেটা দরকার ছিল না। সবাই জানেন যে উনি কি, সেটা সকলেই জানতেন। যেটা তিনি আগের অন্যান্য ছবিতে তিনি করেননি। যেমন 'ফেলুদা' তিনি একজন কিশোর রহস্য হিসেবে বানিয়েছেন, সেভাবেই বানিয়েছেন। সেটা কিশোর, বুড়ো, বাচ্চা সবাই দেখেছে, এখনো দেখে। সেগুলো টাইমলেস। কারণ মানুষ সেগুলোর সাথে রিলেট করতে পারে। কিন্তু 'শাখা-প্রশাখা' বা 'আগন্তুক' এই ধরনের ছবিগুলোতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে যেন মানে সত্যজিৎ রায় বোঝাচ্ছেন যে হ্যাঁ, আমি সত্যজিৎ রায়। আমি যা ছবি এতদিন বানিয়েছি সেগুলো আমার ছায়া। তো সেটার জন্য আমার কোথাও হয়তো মনে হয় যে হয়তো সেটা মানে ওই আরকি, মানে সত্যজিৎ রায়ের আ যে মানে ক্রাফটম্যান সত্যজিৎ রায় কে ব্যক্তি সত্যজিৎ রায় সুপারসিড করে গেছেন। ওকে। এটা আমার মনে হয়। এটা আমি জানি না। তো যাই হোক, সৃজিত মুখোপাধ্যায়কে তো অত ওই পর্যায়ে তো ভাবা যাবে না, সেটা ঠিকই আছে। কিন্তু সৃজিত মুখার্জির স্কেলেও
স্মিত মুখার্জি বলতে চাইছেন যে আমি স্মিত মুখার্জি, আমি এই বিষয়গুলো জানি, আমি কেন স্ট্যান্ড আউট করি বাংলার অন্যান্য পরিচালকদের থেকে, সেই কারণগুলো হচ্ছে এইগুলো। সেগুলো করতে গিয়ে উনি যেগুলো করেছেন সেগুলো খুবই মিডিয়কার এবং বাজে কাজ বলে আমার মনে হয়েছে। সে একই কারণে আমি ওই আরেকটা কি জুলফিকার ওইসব দেখিনি। আরো ওগুলো তো বাণিজ্যিক মানে অন্য আরো রকমের আর মুভি। দেখিনি। দ্বিতীয় পুরুষ যেগুলো করেছে। কৌশিক গাঙ্গুলিকে কিরম লাগে? কৌশিক গাঙ্গুলির ছোটদের ছবি ভালো লেগেছিল, আর কোনটা? শব্দ ভালো লেগেছিল খুব। শব্দ খুবই ভালো মুভি আমারও মনে হয়েছে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ভালো লেগেছে ওই মেঘে ঢাকা তারাটা যিনি উনি যে বানিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। শেষটা মানে ছবির ক্লাইম্যাক্সটা খুব পাওয়ারফুল লেগেছিল। যে ওই ঋত্বিক ঘটক মানে শাশ্বত যে চরিত্রটি করেছেন সে দেখছেন তারই ছবির এক চরিত্রকে দূর থেকে হেঁটে আসতে, তার সাথে গিয়ে লাস্ট সিনটা ফেড আউট করে গেল। সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছিল ওই গণসঙ্গীত, সেটা খুব পাওয়ারফুল। আমার শেষটা খুব ভালো লেগেছে। পুরো ছবিতে ক্ষেত্রে যাচ্ছি না, কিন্তু শেষটা আমার খুব ভালো লেগেছে। এইটাই। শিবপ্রসাদ কে নিয়ে না, আমি কি বলবেন? কোনো ছবি দেখিনি। শিবপ্রসাদই এমন একজন পরিচালক এখন, বা পরিচালক বা প্রযোজক বলতে পারো, যার মুভি এখনো হল ভরায়। হ্যাঁ, তার ছবি দেখে সেটা, হ্যাঁ, সেটা তো ভালোই। এরকম ছবি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের সময়, মানে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন যে ধরনের কমার্শিয়াল ছবিগুলো হতো, সেগুলো লোকে মানে হল উপচে মানে সিটের, তখন তো হয়তো অনেক এখনকার শপিং মলের মতন তো বাকেট সিট ছিল না। হয়তো গ্যালারি ছিল, মানে হয়তো চাতাল ছিল। আমি গ্রামের কোনো সিঙ্গল স্ক্রিনে আমি যাইনি। কিন্তু আমার ধারণা সব জায়গাতেই কি বাকেট সিট ছিল আজকের মতো? নিশ্চয়ই না। বা থেকে থাকলেও মানে এমন হয়েছে যে মানুষ দাঁড়িয়ে সিনেমার ছবি দেখেছে। সেটা অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, এবং তারা ওই কমার্শিয়াল ছবিগুলো করেছেন বলেই, সেই ক্যাশ ফ্লোটা ইন্ডাস্ট্রিতে হয়েছে বলেই গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ পরবর্তী সময়ে যে সমান্তরাল ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলোর জন্যই তৈরি হতে পেরেছে। কারণ ইন্ডাস্ট্রিতে একটা ক্যাশ ফ্লো ছিল। এখন কোনটা কমার্শিয়াল, কোনটা আর্ট হাউস ছবি সেটা বলা যাবে না। সবাই যারা কমার্শিয়াল ছবি বানাচ্ছে তারাও মনে করছে যে আমি আর্ট হাউসের মতো করে বানাবো। কাজেই ব্যাপারটা ওই খুব ধোঁয়াশা হয়ে গেছে। কাজেই তারা কোনো অডিয়েন্সই পাচ্ছে না। না কমার্শিয়াল অডিয়েন্স পাচ্ছে, না আর্ট হাউসের অডিয়েন্স পাচ্ছে, এবং ছবিগুলো খুবই ফালতু মানে বাজে হচ্ছে। আমি দেখি না, দেখতে চাইও না, একটু দেখলেই বোঝা যায় যে কোনটা কি মানে শেষ শেষ কোন ছবি দেখেছো? বাংলা। হ্যাঁ। মনেই নেই। হলে গিয়ে তো তারাই মানে হলে গিয়ে বোধহয়, হ্যাঁ, কেন দেখেছিলাম? কি ছিল ছবিটার নাম? ওই অঞ্জন দত্ত ছিল, সে একটা বাড়ি থেকে উল্টো দিকে গুলি করে দিচ্ছে, একটা স্নাইপার, অদ্ভুত হাস্যকর একটা সিনেমা ছিল। ঋত্বিক ছিল, স্বস্তিকা ছিল, আমারও নামটা মনে পড়ছে না। সাহেব বিবি গোলাম কিছু একটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাহেব বিবি গ্যাংস্টার বোধহয় নাকি এরকম একটা ছিল। এরকম কিছু একটা ছিল। বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ওটিটি এখন অনেক এসছে। হুম। আম আ সব ইন্ডাস্ট্রিতেই এসছে। হিন্দি সিনেমার সাথেও যে জিনিসটা ঘটছে, যেটা হচ্ছে যে আ উম আ যে আ মেজর পোরশন অফ ছবি এখন ওটিটিতে রিলিজ করছে। বাংলাতে কি ও তাই? তুমি জানি না। হ্যাঁ, এখন দেখবে হলে মেক্সিমাম আ কি বলবো? সাউথের ছবি এইজন্য বেশি হল পাচ্ছে, কারণ হিন্দি সিনেমা অত নেই। হিন্দি সিনেমা পুরোনো সিনেমাগুলো হলে রিলিজ করছে। কারণ হুম। হলে রিলিজ করার মতো ছবি নেই। হল চালানোর মতো হলের কোনো হিন্দি সিনেমা নেই। এখন তুমি যদি দেখো আজকের দিনে হলে যেই ক্রিসমাসের সময় যেগুলোর আগে যেটা রিলিজ হয়েছিল, সেটাই রয়েছে এবং হল ফাঁকা, এবং আবার রিলিজ হয়েছে। আ পুরোনো মুভি। 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' মনে হচ্ছে হুম, হুম। এই সময় রিলিজ হয়েছে। তো যাই হোক, আম বাংলাতে আ আ ওটিটির কিন্তু আগে একজনই ছিল। এখন কিন্তু বাংলা ওটিটিতে অনেক প্লেয়ারই রয়েছে। হুম। অনেকেই রয়েছে। কিন্তু লোকে মেইনলি একটাকেই কনসিডার করে। আ তো বাংলা ওটিটি দেখা হয়? না, ওটিটিতে আ কোনো কিছুই দেখা হয়নি। দেখা শুরু করে শেষ করা হয়নি। যেমন দেখা হয়েছে, বিক্ষিপ্তভাবে অনেক কিছুই দেখেছি। মানে আমি দেখিনি। বাড়ির লোক দেখেছে তো এটা 'রেখা' বলে দেখতে একটা পেয়েছি। সিরিজ এসেছিল। না, আমি দেখিনি। ওকে। আমি একটা দেখছিলাম, তালমার রোমিও জুলিয়েট। ওটা আ
মানে শুরু করেছিলাম, ভালো লাগছিল দেখতে। মানে অন্যগুলো থেকে একটু আলাদা লাগছিল। কিন্তু শেষ করা হয়নি। পরে হয়তো নিশ্চয়ই দেখব। খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। জাস্ট আমার ভালো শেষের লাগলো। শেষের দিকে যাব। শেষের দিকে যেহেতু আমরা শুরু করে দিলাম ভ্রমণ নিয়ে, হুম। শেষে একটাই জিজ্ঞাসা করব, ৫ টা জায়গার নাম বলো যেখানে তুমি ঘুরতে খুব চাও, এখনো ঘোরা হয়নি এবং কেন? ৫ টা জায়গা বলা খুবই মুশকিল। এরকম কত জায়গা, এত বড় পৃথিবী। আ কতটুকুই বা আ দেখেছি। দেশের মধ্যেই বলি, ভারতের মধ্যে কোথায় তুমি ভারতের মধ্যে আমার আমি ৫ টা জায়গা ওরকম না। আমি যেটা নেক্সট যে জায়গাগুলো আমি মানে টার্গেট করেছি আরকি, যেগুলোতে আমি যাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে হাম্পি। হাম্পি যাবো। আর ঔরঙ্গাবাদ যাবো। অজন্তা এলোরাও যাবো। আ কানহা যেতে পারি। কানহা মানে আমি অতটা মানে গিয়ে বাঘ-সিংহ দেখার আমার অতটা ঠিক ঝোঁক নেই। কিন্তু কানহা যেহেতু মানে কানহা বলেই নামের সুবাদেই দেখতে যাবো আরকি। সেটা ভেবেছি। আর আরেকটা যাবো হচ্ছে গোয়া। গোয়া এইজন্যই যাবো, মানে শুনতে খুবই ক্লিশে লাগছে হয়তো। কিন্তু গোয়া আমি আ গত বছর গেছিলাম। আমি ৮ টা দিন যেভাবে ছিলাম এবং যে গোয়াটা আমি দেখেছি, সেটাকে আমি আরো বেশি ভাবে দেখতে চাই। এবং আমার একটা wishful thinking আছে যে আ রিটায়ারমেন্ট এর পরে আরকি চেষ্টা করব আর্লি রিটায়ারমেন্ট নিতে। আরো আগামী ১০ বছরের মধ্যে যদি রিটায়ার করতে পারি যথেষ্ট টাকা-পয়সা জমিয়ে, একটা প্যারালাল কিছু যদি মানে সাইড হাসেল ইনকাম করতে স্ট্রিম? পারি, হ্যাঁ। যেটাতে আমার ও তাহলে আমি ওখানেই সেটেল করব বাকি সময়টা। কারণ আমার পছন্দ হয়েছে ওখানকার জীবনযাত্রা। আমার মনে হয় তুমি গোয়ার জীবনযাত্রাটা যেভাবে তুমি উপলব্ধি করতে চেয়েছিলে সেরকম ভাবেই করেছো বলে সেমভাবে পেরেছি, হ্যাঁ। তোমার ওটা পছন্দ হয়েছে। আমার হ্যাঁ, মনে হয় দেশে আরো অনেক জায়গা আছে সে যেখানে তো আমি নিশ্চয়ই আমি আছে। আমার হ্যাঁ, মনে হ্যাঁ, হয় অবশ্যই হয়তো হতে পারে। হয়তো তুমি নেক্সট হাম্পি বেড়াতে গিয়ে হাম্পি তোমার আরো বেশি পছন্দ সেখানে হয়ে মনে যেতে হলো, পারে। হ্যাঁ, নিশ্চয়ই হতেই পারে। আ সেটা তোমার তখন কিন্তু না মানে এমন না যে মানে আমার নাগরিক জীবনটাও চাই। মানে আমার টেকনোলজি লাগবে, আমার ওয়াইফাই কানেকশন লাগবে, আমার বিভিন্ন যে নাগরিক সুবিধার অ্যাক্সেস গুলো লাগবে। কাজেই এরকম নয় যে আমি একদম প্রত্যন্ত কোনো গ্রামে গিয়ে বা পাহাড়ে গিয়ে যেমন বিদ্যাসাগর কামারমাটারে গিয়ে সেটেল করেছিলেন। আমি সেটা পারব না। নাগরিক জীবনের প্রতি আমি আমি নির্ভরশীল। মানে কিছুটা নাগরিক সুবিধা আমার প্রয়োজন। কাজেই গোয়াটা সেক্ষেত্রে ঠিক আছে। একটা ব্যালেন্স আছে। মানে আ এক্সোটিক ও আছে এবং আমি যথেষ্ট নাগরিক জীবনের সুযোগ সুবিধাও রয়েছে। সেটা আমি পাবো। তা সেরকম জায়গায় যদি গোয়ার থেকেও আরো ভালো জায়গা, সুন্দর জায়গা পছন্দ হয় কোনদিন, তাহলে সেটা হবে। কিন্তু সার্টেনলি মানে কোন পাহাড়ি অঞ্চলে যেখানে কোন নেটওয়ার্ক নেই, কিছু নেই, যোগাযোগ নেই, সেখানেই পারব না। খুবই সুন্দরভাবে তুমি বললে। ধন্যবাদ আসার জন্য। নমস্কার।